আফ্রিদি সুলাইমান শোকনকে নিয়ে ফেসবুক ইউটিউবে এত যে ঝামেলা চলছে, এগুলো আসলে আমি জানি না কে কে রিলেট করতে পারছেন, বাট আমি কিন্তু পার্সোনালি এই জিনিসটার সাথে একটু রিলেটেড ছিলাম। কারণ হচ্ছে, হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে। আচ্ছা, যখনই আমরা 5 তারিখে বুঝলাম যে শেখ হাসিনা পদত্যাগ করেছে এবং সে দেশও ছেড়ে চলে গেছে, সবাই কিন্তু আমরা যে যে জায়গা থেকে সেলিব্রেশন করেছি। এটা বেসিক্যালি মনে হয় 2টা কি আড়াইটার দিকে মনে হয় আমরা শুনতে পেরেছিলাম যে শেখ হাসিনা আসলে দেশ ছেড়েছে। তখনই আসলে সবাই যে যার জায়গা থেকে এনজয় করা শুরু করে দিয়েছিল। কিন্তু আমি বাসা থেকে বের হয়েছিলাম অলমোস্ট 4:30 কি 5টার দিকে, যেহেতু হাতিঝিলের পাশেই আমার বাসা, হাতিঝিলে যেহেতু মাই টিভি অফিসটা, সো আমার তখন দুর্ভাগ্য হয়েছিল এটা দেখার যে মাই টিভিটা মানুষ ভাগাভাগি করছে। আমি কখনোই নিজের চোখে লাইভে কখনো দেখি না যে কেউ কারোর অ্যাটাক করেছে বা বাড়ি কিভাবে ভাঙাভাঙি করছে। তো এগুলো যেহেতু আমি কখনো দেখি না, ওই দিন দেখে না আমার খুব খারাপ লাগছিল। আমি তাকবীরকে বললাম সে সাপোর্ট নাই করতে পারে, তার উপর হয়তো বা পলিটিক্যাল প্রেশার ছিল, তার ফ্যামিলি প্রেশার ছিল। আফ্রিদি সাপোর্ট করে না স্টুডেন্টকে, তার জন্য আসলে এরকম ভাগাভাগি করছে। এটা আসলে ঠিক না, কারোর পার্সোনাল অ্যাটাক করা ঠিক না। তোমার যদি তার বিহেভিয়ার ভালো না লাগে, তুমি তার ব্লগ দেখো না, তার ভিডিও দেখো না, তার সাথে তাকে আর আমরা যে আইডলটা মনে করতাম সেটা করো না। কিন্তু কাউকে আসলে এভাবে একদম ভেঙে ঢেঙে অবস্থা খারাপ করার কোনো মানে নেই। অনেক ভাঙাভাঙি হচ্ছিল, একদম ভিতরে গাড়ি টাড়ি ছিল, এগুলো দেখলাম পোড়াচ্ছিল, উপরে নিচ থেকে ঢিল দিচ্ছিল, গেট টেট ভেঙে অবস্থা খারাপ। আমার কাছে খুব খারাপ লেগেছে। তারপর যেটা হয়েছে, আমরা এখান থেকে চলে যাই, আমরা আশপাশে গণভবনে গিয়েছিলাম, এটা ঘোরাঘুরি করে আমি আমার নানাসের বাসায় চলে যাই। রাতে যখন আমি এগুলো অনেক নিউজ দেখলাম, ভোর রাতে আমি তৌহিদ আফ্রিদির একটা ভিডিও দেখি। তৌহিদ আফ্রিদির ভিডিওটা দেখেও আমার খারাপ আরো বেড়ে আমার খারাপ লাগাটা আরো বেড়ে গিয়েছে। ও তখন লাইভে এসে বললো, ও লাইভে এসে কান্নাকাটি করছিল যে নট অনলি ওর, আমি তো দেখেছি জাস্ট ওর মাই টিভি অফিসটা, ওর অফিস, তারপর হচ্ছে বরিশালে ওর বাবা একটা হসপিটাল করছিল, এখনো শেষ হয় না, সেটা ভাগাভাগি করেছে। ওর যে একটা শোরুম আছে শো অফ নামে, শো অফের শোরুমও ভেঙে ফেলেছে, কাপড় টাপড় চুরি হয়ে গেছে। সবকিছু দেখে আমার খারাপ লাগা আরো বেড়ে গেল। আমি তাকবীরকে বললাম যে আল্লাহ দেখছো, একটা মানুষ আমাদের কিন্তু ওই স্বাধীনতার জন্য আমরা কিন্তু আসলে এই যে যুদ্ধটা করেছি, এই যে সংগ্রামটা করলাম যে আমাদের বাক স্বাধীনতা থাকতে হবে। আমি ভাবলাম কি আফ্রিদি পছন্দ নাই করতে পারে, আফ্রিদি আমাদের ছাত্রদের সাথে আমরা নাই থাকতে পারে, কিন্তু ওকে তো এরকম প্রেশার, আপনি তো একটা মানুষকে প্রেশার করে আপনার দলে আনতে পারবেন না। ওর বিবেক বুদ্ধি, ওর সেন্স অফ হিউমার, ওর এথিক্স যদি না লাগে যে আমি স্টুডেন্টদের সাথে থাকবো, ও নাই আসুক। আপনি ওকে মাথায় তোলারও দরকার নাই, ওকে আপনি পায়ে ফেলারও দরকার নেই। আমি ওই টাইম পর্যন্ত এতটুকুই জানতাম যে ওকে এরকম, ওর পিছনে মানুষ কেন পড়েছে, ওর মতো এরকম 8-10টা হাজার ইনফ্লুয়েন্সার ছেলেরা, এরকম প্রভাবশালী ছেলেরা আছে যারা আসলে স্টুডেন্টদের সাথে ছিল না, সবাইকে ধরুক, ওর পিছনে কেন পড়েছে? ওকে তো একদম নিঃস্ব করে দিয়েছে। ও তো ওই দিন বললো যে ও আর কোনোদিন ভিডিও করবে না, ও আর ইউটিউবে আসবে না। তো সবকিছু দেখে আমার খুব খারাপ লেগেছিল। এখন আসে হচ্ছে মেইন পার্ট। যখন 2 দিন আগে আমি ফার্স্ট দেখলাম যে আফ্রিদি বেসিক্যালি এই হারুন আঙ্কেলের হাউন আঙ্কেলের টাকা নিয়ে ওনার সাথে প্ল্যান করে আফ্রিদি আর সুলাইমান শোকন একটা ক্যাম্পিং লঞ্চ করতে চেয়েছিল ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে, যে টাকা দিবে, টাকার বিনিময়ে সরকারের দলের হয়ে কথা বলতে হবে। তখন আমার মাথাটা জাস্ট গরম হয়ে গেছে। সিরিয়াসলি, এই মানুষটার জন্য আমি গত 1 সপ্তাহ মায়া করছিলাম। আসলে মানুষ কেন খেপেছিল, কেন আসলে এত পার্সোনাল অ্যাটাক করেছিল, এটা আসলে আমি এখন বুঝতে পারছিলাম। আমি যখন বললাম যে ও যদি সাপোর্ট না করে ওকে আপনারা ছেড়ে দেন, এখন আমি জাস্ট বলতেছি আফ্রিদি তো কোনো রাইট নাই। আফ্রিদি কিভাবে পারবে বা কিভাবে পারলো এত বড় গার্ডস তার, যে সে চেয়েছে একটা মানুষকে টাকা দিয়ে তার মুখ থেকে উইটনেস নিতে? সিরিয়াসলি, আমি জানি না ওকে আউট অফ মাইন্ড ছিল না কি। ও সুলাইমান শোকনকে কিন্তু আমি পার্সোনালি তাকে এত পছন্দ করতাম না, হেটও করতাম না, কিন্তু সে কিন্তু বাংলাদেশের ইন্ডাস্ট্রিতে মোটিভেশনাল স্পিচ বলেন, এরকম টাইপের যে প্রথম সারির দিকে 1 কি 2 নাম্বার সুলাইমান শোকন হবে। ওনাকে কিন্তু সবাই খুব শ্রদ্ধা করে। উনিও কন্টেন্ট ক্রিয়েটরদের থেকে একটু সিনিয়র হয়েও সবার থেকে কিন্তু সবসময় খুব ভালোবাসা পেয়েছে। কিন্তু আমার মাথায় কাজ করে না, একটা মানুষ আমি তাকবীর আমাকে বলছিল ওনারা হয়তো বা বড় কোনো পলিটিক্যাল লিডারের সাথে কানেক্টেড হোক। সো আমি এমন অনেককে দেখেছি যাদের বাবা পলিটিক্স করে, কিন্তু তারা কিন্তু রাস্তায় নেমেছে। তাদের বাবা, ফ্যামিলি, ভাই, বোন, কাজিন, মামা, চাচা অনেক প্রেশার দিয়েছে ওদেরকে এরকম উইটনেস হতে, কিন্তু ওরা তো হয়নি। আরে ভাই, আমার তো নিজের সেন্সটা কাজ করতে হবে।
তারপর যেটা দেখলাম, এখন তো আস্তে আস্তে আসলে অনেকেই বের হচ্ছে, অনেকেই নিজের মুখ খুলছে, অনেকে আসলে তাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করছে। তৌহিদ আফ্রিদি আসলে এখানে মানে এমন একটা মানে সবসময় নাকি এরকম একটা ভাব নিয়ে থাকতো, সেই ইনফ্লুয়েন্সারদের যে কমেডিটা সে আসলে ওইটা রান করতো। তার কাছে আসলে পলিটিক্যাল পাওয়ার ছিল, তার কাছে ফাইন্যান্সিয়ালি পাওয়ার ছিল, তারপর তার যে পুরো একটা সার্কেল নিয়ে সে থাকতো, সব দিক মিলিয়ে সে সবসময় ট্রাই করেছে সবাইকে আসলে এরকম করে মেনিপুলেট করা। বাট আমি মানে জাস্ট শক, একটা মানুষ কতটা মানে নিচে নামলে টাকার কাছে, যার বাবার এত টাকা আছে, যার নিজের এত টাকা আছে, তাও টাকার কাছে হার মেরেছে। মানে এসব মানুষকে আসলেও কেন মানুষ ভাঙবে না, কেন মানুষ এরকম জুতা পেটা করবে না, এখন আমি জাস্ট বুঝতে পারছি। এসব মানুষ থেকে আপনারাও দূরে থাকবেন, এসব মানুষকে ফলো করা বন্ধ করবেন, আইডল হওয়া বন্ধ করবেন, ওদেরকে মানে জাস্ট ফেসবুক থেকে বাদ দিয়ে দিন। এসব মানুষ আসলে আমাদের সোসাইটিতে থাকা ডিজার্ভ করে না। আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ এভরিওয়ান।